আসসালামু আলাইকুম। ২০২৪ সালের নতুন শিক্ষাবর্ষের আলোকে নবম শ্রেণীর বাংলা বইটি নিয়ে এখন আমি আলোচনা করব। বাংলা নবম শ্রেণী পরীক্ষামূলক সংস্করণ। পরীক্ষামূলক সংস্করণ এবং মূল বইয়ের মধ্যে কোনো রকম পার্থক্য হবে না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই সূচিপত্র দিয়ে আমি শুরু করব। সূচিপত্র। প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় ব্যবহার করি। এরপরে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি। এরপরে প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ, দ্বিতীয় পরিচ্ছেদ শব্দ ও বাক্যের উচ্চারণ, এরপরে তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষায় প্রমিত রীতি। এরপরে তৃতীয় অধ্যায় রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি। প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা, দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা, তৃতীয় পরিচ্ছেদ তত্ত্বমূলক রচনা, চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক রচনা, পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা। এরপরে চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদ শব্দ, দ্বিতীয় পরিচ্ছেদ বাক্য, তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ, চতুর্থ পরিচ্ছেদ বানান ও অভিধান। পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, সাহিত্য লিখি। প্রথম পরিচ্ছেদ কবিতা, দ্বিতীয় পরিচ্ছেদ গল্প, তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ, চতুর্থ পরিচ্ছেদ নাটক। সপ্তম অধ্যায় আলোচনা করি, ভিন্ন মত বিবেচনায় নেই। এই ছিল নবম শ্রেণীর বাংলা বইয়ের সূচিপত্র। এখন আসি এর বিস্তারিত আলোচনায়। প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। প্রথমেই ১.১ মাধ্যম ও উপকরণের ব্যবহার। এরপরে যোগাযোগের মাধ্যম। এখানে একটি ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। এরপরে যোগাযোগের উপকরণ। এরপরে মাধ্যম ও উপকরণ এই বিষয়গুলো এই বইটিতে থাকবে। এরপরে যোগাযোগের নমুনা বিশ্লেষণ। প্রথমেই একটি শ্রেণীকক্ষের নমুনা দেওয়া আছে, ক্লাস চলতেছে। এরপরে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এই ফাঁকা ঘরে লিখতে হবে। এরপরে নমুনা ২। এখানে নমুনা ২-এ একটি আমন্ত্রণপত্র থাকবে। এরপরে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এই ফাঁকা ঘরে লিখতে হবে। এরপরে নমুনা ৩। একটি ইমেল দেওয়া আছে, এই ইমেলটির পরে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর ফাঁকা ঘরে লিখতে হবে। এরপরে নমুনা ৪। নমুনা ৪-এর এখানে একটি অনলাইন মিটিংয়ের ছবি দেওয়া আছে। এরপরে নিচে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর ফাঁকা ঘরে লিখতে হবে। এরপরে নমুনা ৫। আগুনের পরশমণি, একটি গল্প দেওয়া আছে, লিখেছেন হুমায়ুন আহমেদ। এই গল্পটি মনোযোগ সহকারে পড়তে হবে। আমি গল্পটি সরাসরি স্কিপ করে নিচ্ছি। গল্পটির পরে শব্দের অর্থ দেওয়া থাকবে। এরপরে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর এই ফাঁকা ঘরগুলোতে লিখতে হবে। এরপরে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার এখানে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলোর ওপর যোগাযোগ করতে হবে। এরপরে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি। প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ। উচ্চারণ ঠিক রেখে কবিতা পড়ি। এখানে একটি কবিতা দেওয়া আছে, কবিতাটি হলো ২ বিঘা জমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি আমি স্কিপ করে নিচ্ছি, কারণ আমি সম্পূর্ণ বইটি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। এরপরে শব্দের অর্থ। এরপরে স্বরধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করি, একটি ছক দেওয়া আছে এবং বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা আছে। এরপরে স্বরধ্বনির বৈশিষ্ট্য। এরপরে স্বরধ্বনির ছক। এরপরে উচ্চারণ ঠিক করি। এখানে উচ্চারণগুলো ঠিক করার জন্য এই ছকটিতে কিছু শব্দ দেওয়া আছে। এরপরে দ্বিতীয় পরিচ্ছেদ শব্দ ও বাক্যের উচ্চারণ। এখানে একটি গল্প দেওয়া আছে, গল্পটি হলো ফেরা। গল্পটি লিখেছেন হাসান আজিজুল হক। গল্পটি আমি স্কিপ করতেছি, কারণ আমি এই বইটির যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, বা যে যে বিষয়গুলো বইটিতে থাকবে সেই সব বিষয়গুলো এক নজরে উপস্থাপন করার চেষ্টা করতেছি। এরপরে শব্দের অর্থ। এরপরে প্রমিত রূপ, প্রমিত উচ্চারণ। এখানে প্রমিত রূপ এবং প্রমিত উচ্চারণগুলো এই ঘরটিতে লিখতে হবে।
এরপরে ভাষারূপের পরিবর্তন, আঞ্চলিক বাক্য আর প্রমিত রূপ এখানে একটি করে দেওয়া আছে। যেমন আমি বলতেছি এতদিন কোণে ছিলি বাপ, এটির প্রমিত রূপ হচ্ছে এতদিন কোথায় ছিলি বাবা। এভাবে গল্পটি থেকে খুঁজে বের করতে হবে আঞ্চলিক বাক্য এবং এই বাক্যগুলোর প্রমিত রূপ এই ছকটিতে লিখতে হবে। প্রমিত ভাষা, এরপরে কর্ত প্রমিত, লেখ্য প্রমিত, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এরপরে আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর করি। এরপরে তৃতীয় পরিচ্ছেদ, লিখিত ভাষায় প্রমিত রীতি। এখানে একটি গল্প দেওয়া আছে। গল্পটি হলো প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন। এরপরে সাধু রীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর, এই ছকটি একটি করে দেওয়া আছে আর বাকিগুলো করতে হবে। এরপরে সাধু রীতির গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর। আরেকটি কথা বলি, এই বইয়ে যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলোর উত্তর আমার এই চ্যানেলটিতে প্রদান করা হবে। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এরপরে তৃতীয় অধ্যায়, রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি। প্রথম পরিচ্ছেদ, প্রায়োগিক লেখা। এরপরে প্রায়োগিক লেখার বৈচিত্র্য এই ছকটিতে লিখতে হবে। এরপরে প্রায়োগিক লেখা, সংবাদ প্রতিবেদন, নমুনা 1 দেওয়া আছে। এরপরে নমুনা 2। এরপরে পরে কি বুঝলাম। পরে কি বুঝলামের এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে সংবাদ প্রতিবেদন তৈরি করি। এরপরে দ্বিতীয় পরিচ্ছেদ, বিবরণমূলক রচনা। বিবরণমূলক রচনার বৈচিত্র্য এই ছকটিতে লিখতে হবে। এরপরে একটি গল্প দেওয়া আছে, বিলেতে 750 দিন, এটি লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই। এরপরে পরে কি বুঝলামের এখানে কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে লেখা নিয়ে মতামত এই ছকে লিখতে হবে। বিবরণমূলক রচনা ধরন, বিবরণমূলক রচনা কেমন হবে সেই বিষয়টি এখানে লিখতে হবে। এরপরে বিবরণমূলক রচনা। তৃতীয় পরিচ্ছেদ, তত্ত্বমূলক রচনার বৈচিত্র্য একটি ছকে আছে, এই ছকটিতে লিখতে হবে। এরপরে আত্মস্মৃতি লিখেছেন আবু জাফর শামসুদ্দিন। এরপরে পরে কি বুঝলাম, এখানে কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এরপরে লেখা নিয়ে মতামত, এই ছকটি পূরণ করতে হবে। এরপরে তত্ত্বমূলক রচনার ধরন, এখানে তত্ত্বমূলক রচনার ধরন লিখতে হবে, তত্ত্বমূলক রচনা। এরপরে চতুর্থ পরিচ্ছেদ, বিশ্লেষণমূলক রচনা। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা, লিখেছেন আব্দুল হক। এরপরে পরে কি বুঝলামের এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে লেখা নিয়ে মতামত। তারপরে এটি কেন বিশ্লেষণমূলক লেখা সেই বিষয়টি এখানে লিখতে হবে, বিশ্লেষণমূলক রচনা। এরপরে পঞ্চম পরিচ্ছেদ, কল্পনানির্ভর লেখা। কল্পনানির্ভর লেখার বৈচিত্র্যগুলো এখানে লিখতে হবে। এরপরে কিশলয়ের জন্ম মৃত্যু, লিখেছেন গোলাম মুর্শিদ। এই কল্পনানির্ভর গল্পটি পড়বা মনোযোগ সহকারে। শব্দের অর্থ ও টিকা। এরপরে পরে কি বুঝলাম, এখানে কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে লেখা নিয়ে মতামত, এই ছকটি পূরণ করতে হবে। এটি কেন কল্পনা নির্ভর লেখা সেই বিষয়টি এখানে লিখতে হবে। কল্পনা নির্ভর লেখা সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে। এরপরে চতুর্থ অধ্যায়, ব্যাকরণ মেনে লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদ, শব্দ, বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ। এখানে প্রথমে বিশেষ্য, এরপরে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, এই বিষয়গুলো দেওয়া থাকবে। এরপরে শব্দের লগ্ন, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, নির্দেশক, এরপরে বচন, এরপরে বলক, শব্দের লগ্ন খুঁজি। এখানে একটি গল্প দেওয়া আছে, গল্পটি হচ্ছে সাহিত্য জগৎ, কাজী আব্দুল ওয়াদুদ লিখেছেন গল্পটি। এরপরে একটি ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। দ্বিতীয় পরিচ্ছেদ, বাক্য, উদ্দেশ্য ও বিধয় খুঁজি। উদ্দেশ্য ও বিধয়, ব্যাকরণ, শব্দ ও শব্দগুচ্ছ শনাক্ত করি।
বর্গ, এরপরে বিভিন্ন ধরনের বর্গ খুঁজি। তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ। প্রতিশব্দ বসাই, প্রতিশব্দ শিখি। প্রতিশব্দ হচ্ছে সমার্থক শব্দ, এই সমার্থক শব্দগুলো পড়তে হবে। গদ্যে রূপান্তর করি, এখানে কান্ডারি হুঁশিয়ারি লিখেছেন কাজী নজরুল ইসলাম, এটি মনোযোগ সহকারে পড়তে হবে। বিপরীত শব্দ লিখি, জন্মভূমি ইসমাইল হোসেন সিরাজি, একটি কবিতা দেওয়া আছে, এই কবিতাটি পড়তে হবে। বিপরীত শব্দ, এরপরে বিপরীত শব্দগুলো একটি ছক আকারে দেওয়া থাকবে। এরপরে বিপরীত শব্দ বসাই। এরপরে চতুর্থ পরিচ্ছেদ বানান ও অভিধান, বর্ণানুক্রমে শব্দ সাজাই। এখানে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে, এরপরে এই ছকটি পূরণ করতে হবে। অভিধানে শব্দ খুঁজি, জিজ্ঞাসা আহমদ শরীফ লিখেছেন। অভিধানের ভুক্তি তৈরি করি। এরপরে পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি। প্রথমেই বিবরণমূলক রচনা লিখি। এখানে এই ছবিগুলো থেকে শিরোনাম এবং অনুচ্ছেদ লিখতে হবে। এরপরে এই ছবিটি থেকে অনুচ্ছেদ 2 লিখতে হবে। এরপরে এই ছবিটি থেকে অনুচ্ছেদ 3 লিখতে হবে। এরপরে ছবিটি থেকে অনুচ্ছেদ 4টি লিখতে হবে। এবার তোমার লেখা নিয়ে মতামত প্রদান করতে হবে। বিশ্লেষণমূলক রচনা লিখি, একটি শিরোনাম দিতে হবে, তারপর রচনাটি লিখতে হবে এই ফাঁকা জায়গাগুলোতে। এরপরে সহপাঠীদেরকে দেখাই। এরপরে বিবরণমূলক রচনা লেখার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো এখানে দেওয়া আছে। এরপরে নমুনা, বিবরণমূলক রচনা জাদুঘর ভ্রমণ, একটি নমুনা দেওয়া আছে, এই আকারে বিবরণমূলক রচনাগুলো লিখতে হবে। এরপরে বিশ্লেষণমূলক রচনা লেখার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো এখানে দেওয়া আছে। এরপরে নমুনা বিশ্লেষণমূলক রচনা বাংলাদেশের জাদুঘরের ধরন ও গুরুত্ব। বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি। এখানে যাচাই করতে হবে, কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি। কিছু বিষয় দেওয়া আছে, এই বিষয়ের ওপর তৈরি করতে হবে। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, সাহিত্য লিখি। প্রথম পরিচ্ছেদ কবিতা লিখি। এরপরে কবিতার বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপরে কবিতা পড়ি 1, পল্লীমা লিখেছেন গোলাম মোস্তফা। শব্দের অর্থ, এরপরে কবিতার কাঠামো বুঝি, এই জিজ্ঞাসাগুলোর অর্থ লিখতে হবে। জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি, কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে পল্লীমা কবিতার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। এরপরে কবিতা পড়ি 2, কবর লিখেছেন জসিমউদ্দিন। এই কবিতাটি কিন্তু অনেক সুন্দর একটি কবিতা, মনোযোগ সহকারে পড়বা। এরপরে শব্দের অর্থ, এরপরে কবিতার কাঠামো বুঝি, এই ছকটি এই বিষয়গুলো লিখতে হবে। এরপরে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি, এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে কবর কবিতার বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে। কবিতা পড়ি 3, এরপরে কবিতা হচ্ছে বৃষ্টি ফরুক আহমদ, কবিতাটি মনোযোগ সহকারে পড়তে হবে। এরপরে কবিতার কাঠামো বুঝি, এই ছকটি পূরণ করতে হবে। জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি, এই প্রশ্নগুলোর উত্তর এই ফাঁকা ঘরে লিখতে হবে। বৃষ্টি কবিতার বৈশিষ্ট্য। এরপরে কবিতা পড়ি 4, স্মৃতিস্তম্ভ আলাউদ্দিন আল আজাদ। শব্দের অর্থ, এরপরে কবিতার কাঠামো বুঝি, এই ছকটি পূরণ করতে হবে। এরপরে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে স্মৃতিস্তম্ভ কবিতার বৈশিষ্ট্য। কবিতা পড়ি 5, আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিব লিখেছেন। এই কবিতাটি মনোযোগ সহকারে পড়তে হবে। পড়ার পরে নিচের এই কাজটি করতে হবে। এরপরে জীবনের সাথে সম্পর্ক খুঁজি, এই প্রশ্নগুলোর উত্তর ফাঁকা ঘরে লিখতে হবে। এরপরে আমি কোনো আগন্তুক কবিতার বৈশিষ্ট্যগুলো। কবিতা পড়ি 6, এখানে একটি কবিতা দেওয়া আছে, কবিতাটি হলো স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো, লিখেছেন নির্মল লেগেন্দুগুণ। এরপরে কবিতার কাঠামো বুঝি, এই ছকটি পূরণ করতে হবে। জীবনের সাথে সম্পর্ক খোঁজার এইখানে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। কবিতা পড়ি 7,
বনের ধারে বরফ পড়া সাজে লিখেছেন রবার্ট ফার্স্ট, অনুবাদ করেছেন আবুল হোসেন। এই কবিতাটি পড়তে হবে, তারপরে জীবনের সাথে সম্পর্ক খুঁজে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে এর বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে। এরপরে কবিতা বৈশিষ্ট্যের একটি ছক দেওয়া আছে, এই ছকটি মনোযোগ সহকারে পূরণ করতে হবে টিকচিহ্ন আকারে। কবিতা লিখি ও যাচাই করি। এরপরে দ্বিতীয় পরিচ্ছেদ গল্প, গল্প লিখি। গল্প কি? এরপরে গল্প পড়ি 1, অলিখিত উপাখ্যান, লিখেছেন রিজিয়া রহমান। এই গল্পটি মনোযোগ সহকারে পড়বা। গল্পটি পরে শব্দের অর্থ থাকবে। এরপরে গল্পের কাঠামো বুঝি, এই প্রশ্নগুলোর উত্তরে ফাঁকা ঘরে লিখতে হবে। জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি, নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্নগুলোর উত্তরে এই ফাঁকা ঘরগুলোতে লিখতে হবে। এরপরে গল্প পড়ি 2, আকাশ পড়ি, সেলিনা হোসেন লিখেছেন। এই গল্পটি পড়বা মনোযোগ সহকারে। এরপরে এই প্রশ্নগুলোর উত্তর ফাঁকা ঘরে লিখতে হবে। জীবনের সাথে সম্পর্ক খুঁজি, এই কাজগুলো উত্তর লিখতে হবে এই ফাঁকা ঘরগুলোতে। এরপরে গল্প পড়ি 3, নিম গাছ, লিখেছেন বনফুল। বনফুলের প্রকৃত নাম হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায়। এরপরে গল্পের কাঠামো বুঝি, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তারপরে জীবনের সাথে সম্পর্ক খুঁজি, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। গল্প লিখি ও যাচাই করি। তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ, প্রবন্ধ লিখি। এরপরে প্রবন্ধ পড়ি সভ্যতার সংকট, লিখেছেন আবুল ফজল। এরপরে প্রবন্ধের গঠন বুঝি, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। জীবনের সঙ্গে প্রবন্ধের সম্পর্ক খুঁজি, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এই ফাঁকা ঘরগুলোতে। প্রবন্ধ লিখি ও যাচাই করি। চতুর্থ পরিচ্ছেদ নাটক, নাটক কি? এরপরে নাটক পড়ি স্বাধীনতার সংগ্রাম, লিখেছেন মমতাজ উদ্দিন আহমেদ। এই নাটকটি মনোযোগ সহকারে পড়তে হবে। নাটকের কাঠামো বুঝি, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি, এই প্রশ্নগুলোর উত্তর এই ফাঁকা ঘরগুলোতে লিখতে হবে। এই বইয়ের উত্তরগুলো আমি আমার চ্যানেলে প্রদান করব। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। সপ্তম অধ্যায় আলোচনা করি ভিন্ন মত বিবেচনায় নেই, পক্ষে বিপক্ষে মত প্রকাশ। এখানে এই বিষয়গুলো পড়তে হবে। এরপরে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এই ফাঁকা ঘরগুলোতে। এরপরে এই আলোচনা সমালোচনা, বইয়ের আলোচনা। এরপরে বই বা গল্প বা কবিতা নিয়ে আলোচনা করি। এই ছিল 2024 সালের নতুন শিক্ষাবর্ষের আলোকে নবম শ্রেণীর বাংলা বইটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।